প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আমরা আজকের 7 দিনে কথা বলতে চাই সম্প্রতি ভারত সফর করে প্রধানমন্ত্রী এসেছেন এবং সেইটা নিয়ে দেশের মানুষের মধ্যে এবং নানা মহলে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, আলোচনা সমালোচনা চলছে। বিশেষ করে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল যোগাযোগ এবং তিস্তা সহ অন্যান্য যে অভিন্ন নদীগুলো রয়েছে তার পানি বন্টন বিষয়গুলো বেশ জোরে সোরে আলাপ হচ্ছে। এর বাইরেও বেশ কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করতে চাই আজকের এই আয়োজনে। আমরা শুরুতেই পরিচিত হয়ে নিই। আমাদের সাথে অতিথি হিসেবে আজকে রয়েছেন কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটির বিএনপির সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আরও আছেন আমাদের সাথে অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার, সাবেক সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আওয়ামী লীগ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর ফরিদুল আলম, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডক্টর ফরিদুল আলম, আপনাকেও আমাদের আয়োজনে স্বাগত। যেই কথা বলছিলাম, আমি আসতে চাই নীলোফার চৌধুরী মনি, আপনার কাছ থেকেই কথা শুরু করতে চাই। আজকে যে প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে এবং সামনে রয়েছে চীন সফর, এটা নিয়ে আলোচনা আছে, সমালোচনাও আছে এবং বিশেষ করে আপনাদের দলের পক্ষ থেকে বেশ কিছু বলা হচ্ছে যে এক ধরনের নতজানু নীতির কথা বলছেন বারবারই এবং বলছেন যে আমরা আসলে পাচ্ছি না, কিছুই দিচ্ছি অনেক বেশি। আপনারা আসলে ঠিক কোন কোন জায়গা থেকে মনে করছেন যে আসলে বাংলাদেশের প্রাপ্তিটা কম হচ্ছে, সেটা যদি আপনার কাছ থেকে শুনতে পারি। আপনাকে ধন্যবাদ। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহকর্মীবৃন্দকে যারা আমার সাথে আলোচনায় থাকবেন তাদেরকেও ধন্যবাদ। দেখেন, আমরা তো আসলে দিয়েই যাচ্ছি। আপনার মনে পড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আজকের বিনা ভোটের প্রধানমন্ত্রী, গতবারও যিনি ছিলেন, উনি বলছিলেন গতবার যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। এই যে ভারতকে যা দিয়েছি, এটা কিন্তু আমাদের কথা না, এটা তাদের কথা। তারপরে আজকে আপনার ধরেন প্রতিদিন আপনার সরকারি দলের সাধারণ সম্পাদক বিভিন্ন কথা বলছে, বিভিন্ন কথা। বিএনপি চায়, বিএনপি কৃতদাস হতে চায়, বিএনপি এই হতে চায়, দাসত্ব স্বীকার করতে চায়, হ্যাটসেট্রা হ্যাটসেট্রা। বাট আমি তার কথাই যদি বলি, উনি যেটা বলছে ভারত আছে আমরা আছি, ভারত নাই আমরা নাই, এটা হচ্ছে এই পক্ষের কথা। যখন আপনার এই মাত্র কয়েক দিনের ব্যবধানে 2 বার সফর করলেন বাংলাদেশে তথাকথিত প্রধানমন্ত্রী, উনি 2 বার গেলেন, উনি যে সম্মানটা একটা দেশের প্রধানমন্ত্রী গেলে যে সম্মানটা পায়, আমি ওটা দিয়েই শুরু করি। সেই সম্মানটা আমাদের, এটা কিন্তু আমরা কিন্তু সম্মানের জন্যই রাজনীতি করি, দেশের সেবা করার চেষ্টা করি, দেশে বিদেশের বুকে দেশটাকে তুলে ধরার চেষ্টা করি। সেইখানে আমাদের জন্য উনি কী সম্মানটা এনে দিয়েছে। পাশাপাশি আপনারা দেখেন যে এর আগেও বন্দর নিয়েছে বিনামূল্যে, নামমাত্র মূল্যে, যেখানে 20,000 টাকার টোল সেখানে 500 টাকায় শেষ করেছে। কিংবা বলছে টোল চাওয়াটা নাকি এটা অপমানজনক। আমরা কোনো কিছুই নিইনি। আমরা কি চুক্তি করেছি? আমরা কিন্তু আগে একটা সময় চুক্তি হলে কিন্তু এটা ওপেন হতো, জনগণের সামনে প্রকাশ হতো। এখন কিন্তু সেটা প্রকাশ হয় না। আমরা শুনি, পরস্পর শুনি, কিংবা আমরা ভারতের পত্রিকা মারফত জানি। লাইক আমি ভারতের একটা পত্রিকার কয়েকদিন আগে প্রধানমন্ত্রী প্রথমবার যাওয়ার পরের বারের আমরা যেটা দেখলাম যে বাংলাদেশের মংলা বন্দর চায় ভারত, অর্থাৎ নিয়েই গেছে। এখন জাস্ট নাটকীয়তা বাকি, তারা চাওয়া মাত্রই নিয়ে যাওয়া। এর আগেও এরকম বন্দর আমাদের নিয়েছে, আমরা দেখেছি। এই যে মেনে নেওয়া, এই যে তাদেরকে দেওয়া, ভারতকে কিন্তু আমরা যে কোনো জিনিস ভারতে কিনতে যাই তার 10 গুণ টাকা আমাদের কাছ থেকে নেয়, 10 গুণ টাকা দিয়ে নেই। কিন্তু ভারত যখন আমাদের কাছ থেকে নেয় তখন কিন্তু আমরা বলি যে এটা চাওয়াটা এটা লজ্জার ব্যাপার, এটা চাওয়াটা দৃষ্টিকটু, এটসেট্রা। তো এই যে আপনার এখন যেটা শুনেছি যে 14টা ট্রেন লাইন আসবে আবার। ভারতের সাথে আমাদের ট্রেন লাইন অতীতেও ছিল, এখনও আছে। এরপরে ওই ট্রেন লাইনগুলো এমন ছিল, লাইক আপনার বাংলাদেশের ভেতর দিয়ে যখন ট্রেনটা চলবে তখন বাংলাদেশের আপনার ড্রাইভার ট্রেনটা চালনা করবে। যখন তাদের ওইখানে চলে যাবে তখন কিন্তু তারা হ্যান্ড ওভার করবে, বা তারা যখন আসবে তাদের ওখান থেকে চালিয়ে আসবে, তারা যখন বাংলাদেশে ঢুকবে বাংলাদেশের স্টাফদেরকে ওটা দিয়ে দিবে। এখন যেটা হবে এটা তো ট্রানজিট না, এটা হচ্ছে করিডোর। কারণ করিডোর আর ট্রানজিট হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, আর করিডোর হচ্ছে এক দেশ থেকে সে আরেক দেশের ওপর দিয়ে গিয়ে আবার সেই দেশেই প্রবেশ করা।
এই যে 14টা ট্রেনের যে আলোচনাটা চলছে, যে লাইনঘাট করার জন্য যে আপনার কি বলে এটা পরীক্ষামূলক চালু হবে, পরীক্ষামূলক জুলাই থেকেই চালু হবে, এবং এই পরীক্ষামূলক চালুর আগে যে জরিপ টরিপ সব কিছুই প্রায় শেষ, সেটার আপনার এই ট্রেনগুলোর কিন্তু ড্রাইভার কিন্তু আপনার কোনো বদল হবে না। এই ট্রেনগুলো কিন্তু কোনো বাংলাদেশে তাদের প্রয়োজনে তারা খুলবে, তাদের প্রয়োজনে তারা বন্ধ করবে, আমাদের প্রয়োজনে কিন্তু কিছুই হবে না। তার মানে কি আমার জায়গাটা কি সুরক্ষিত থাকলো না অরক্ষিত হলো? তারা কি জন্য যেখানে ঘুরে 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 আস্তে আস্তে আপনার তাদের এক স্টেট থেকে 7 সিস্টারে আরেক স্টেটে যেতে অনেক খরচা হয়, অনেক সময় লাগে, সেটা তারা বাংলাদেশের উপর দিয়ে বিনা পুঁজিতে, বিনা পয়সায়, বিনা তারা নিয়ে যাচ্ছে। এটা একটা জিনিস, এটা যে বিনা পুঁজি বা বিনা পয়সায় এখনই হয়তো এটা বলবার সময় আসেনি, কারণ আমরা কিন্তু এর আগে দেখেছি। আমরা কিন্তু সকালের সূর্য দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। আমরা কিন্তু কখনো তাদেরকে দিতে দেখি নাই, আমরা শুধু নিতেই দেখেছি। চাওয়াটা কি চান আসলে? কি হলে মনে হতো যে এটা সম্মানজনক বা উইন উইন সিচুয়েশন? এটা তো আপনার শোনেন, আমি যদি আপনাকে বলি যে ফেনী নদীর উপর তারা কিন্তু আপনার কয়েকশো কোটি টাকা খরচ করে ব্রিজ করেছে, রাস্তা করেছে, ত্রিপুরার ফেনী এবং ত্রিপুরা সড়ক তৈরি করেছে। সেইখানে কিন্তু এরকমই আমরা যে টোল নিয়ে এত কথা বলছি, আমাদের এই কথারও কিন্তু তোয়াক্কা না করে ভারতের যে ব্যবসায়ীরা তারা কিন্তু এই টোলগুলো ব্যবহার করে না। তারপরেও আরও 14টা ট্রেন লাইন কেন দেওয়া? আপনি কি বুঝেন যে এটা আমাদের জন্য কতটা, আমাদের সার্বভৌমত্বকে কতটা হুমকির মুখে দাঁড় করাবে? এই পৃথিবীটা এখন কিন্তু একদম একটা জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। যেমন চীন ভারতের সম্পর্ক তো কখনোই ভালো ছিল না, ওরকম না যেটা বাংলাদেশের জন্য তারা হয়তো বা এটা একসাথে তারা কাজ করতে পারে কিছু ব্যাপারে, এটা পররাষ্ট্রনীতিতে এটা হয়। কিন্তু তাদের যেটা লাদাখে যে কাহিনীগুলো করেছে, ওরকম যদি ভারতের সাথে আগামীতে চীনের কোনো সমস্যা হয়, সেইখানে আমাদের এইখানে যদি আপনার এই সামরিক ঘাঁটিগুলো যদি এই ট্রেনগুলোর মাধ্যমে যায় বা আসে বা আমরা কিছু করতে পারবো। আমাদের কিছু আমি আপনাকে এটার আগে একটু বলি, আমাদের কি কিছু করার কখনো থাকে? প্রতি মাসে মাসে 3টা 4টা করে আমাদের লাশ পড়ে সেই কাঁটাতারের বেড়ার এ পাশে নইলে ও পাশে। আমরা কি কিছু করতে পারি? প্রধানমন্ত্রী যখন চুক্তি করতে গেল, চুক্তি করতে যাওয়া অবস্থায়ও লাশ পড়েছে লালমনিরহাটে, তাহলে আমরা সেটাই কিছু করতে পারি না। আর যখন আমার ঘরের ভেতর দিয়ে আপনি যাবেন, আমার ঘরের ভেতর দিয়ে আপনি রাস্তা করে আপনি সশস্ত্র অবস্থায় যাবেন, আমি কি করব? এটা একটা দিক গেল। দ্বিতীয় দিক হলো, আপনি যে আমার এখানে কোনো সেনাবাহিনী ঘাঁটি করবেন না, তার কি আপনার সবগুলো কথার মধ্যে কিন্তু যদি রয়েছে, না যদি তো থাকবে, কারণ আপনি এখনো চালু করেন নাই। সেই যদির জায়গা থেকে যদি আমি একটু, আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করেছেন, যে সংখ্যার কথাগুলো বলেছেন, যদি আসি অ্যাডভোকেট রিয়াজুল কবির কাউসার আপনার কাছে আসি, এই যদির সাথে যে আশঙ্কা, এই আশঙ্কাগুলোকে কি আপনারা উড়িয়ে দিতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ-আলোচক, অনলাইনে আসছে জনাব ফরিদুল আলম সাহেব, নেক্সাস টিভি যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। না, আমি দেখলাম অনেকগুলি শঙ্কা আশঙ্কা, ভাবনা দুর্ভাবনা নিয়ে আছেন ওনারা। যদি গ্রামের একটা কথা বলে যে চিলে কান নিয়ে গেছে না দেখে আগে দেখো নিজের কানটা আছে কিনা। আমি শেষ দিকের দুটো আলোচনা দিয়ে শুরু করতে চাই। ইতিমধ্যে যে আলোচনা হয়েছে, এখানে নীলফার চৌধুরী মনি একটু মিসলিড করেছেন। যে ট্রেনগুলি চলবে প্রস্তাবিত 14টা রেল লাইন না, 14টা ট্রেন চলবে একটা রেল লাইনে, সপ্তাহে 14টা ট্রেন প্রস্তাবিত, এবং প্রতিটা ট্রেনেরই বাংলাদেশ বর্ডারে আসার পর বাংলাদেশি ড্রাইভার না, বাংলাদেশি ইঞ্জিন দিয়ে ওই পারে যাবে। ওই বর্ডার থেকে আবার ইঞ্জিন চেঞ্জ হবে। কারণ এখন যে কটা ট্রেন চালু আছে, ঢাকা কলকাতা, এই ঢাকা শিলং, ঢাকা এই খুলনা কলকাতা যে ট্রেন, সবগুলি ট্রেন কিন্তু বাংলাদেশের ইঞ্জিন, ওই পাশে যাওয়ার পর ওই পাশের ইঞ্জিন। এই বিষয়গুলো কিন্তু এখনো নিশ্চিত করে কোনো পক্ষই না, বলেনি। অলরেডি নিশ্চিত, যেহেতু আমাদের আগের ট্রেনগুলি চলছে। এটা কোনো দেশেই, এটা যেহেতু আমাদের যে ট্রেনগুলি চলছে এইভাবেই তো চলছে 2012 সাল থেকে, এভাবেই চলছে, রাইট? এবং এখানেও সেটাই চলবে। পর থেকে সেভাবেই চলছে। দেখুন, একটা রেল লাইনের উপর দিয়ে
10টা ট্রেনও যেতে পারে, 30টা ট্রেনও যেতে পারে, এতে করে রেল লাইনে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ না, ব্যবহারের ফলে কিন্তু ডিফিসিয়েশন না, ঘটে। দেখুন, সেই সেটা- বিষয়গুলোর আসলে চুক্তিতে বা এটা যদি বলেন, বিষয়গুলো আমি আসছে যতটুকু কিনা? জানি আমাদের এই রেল লাইন কিন্তু ব্রিটিশ আমলের রেল লাইন, এবং যেগুলো 20 বছর পর রিনোভেশন করা হয়, তুলে নতুন করে, সেটা করা হয়নি। নিয়মিত মেরামত কিন্তু এবার প্রক্রিয়ার অংশ। আপনি দেখেছেন ঢাকা চট্টগ্রাম ট্রেক অলমোস্ট নতুন, এবং ট্রেনে কিন্তু স্পিড এখন 70, 80, 90 উঠতে পারে। ওই বেল্টেও কিন্তু নতুন করে ট্র্যাক করার একটা চিন্তা ভাবনা করছে, এবং এটা আগামী 2-3 বছরের মধ্যে হয়ে যাবে। তখন কিন্তু রেলের সক্ষমতা বাড়বে। কিন্তু মুশকিল হয়েছে কি, এই যে আশঙ্কা করছেন কি সেনা ইয়া হতে পারে, সার্বভৌমত্ব নিয়ে আশঙ্কা করা হচ্ছে যে সেনাবাহিনী বিশ্বে ব্যবহার করবে অনেক কিনা। দেশে এখন আন্তঃ ট্রেন আছে, কিন্তু এক ট্রেনের উপর দিয়ে আরেক ট্রেনে যাচ্ছে। মুশকিল হয়েছে কি জানেন, এই দলটার ভারত নিয়ে কিছু আসলেই ওনারা এত বেশি যুদ্ধে ভোগেন। দেখেন, ভারত আমাদের সর্ববৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু এটা অস্বীকার করার জন্য, এবং 3 দিকেই ভারত অবশ্যই আমাদের বন্ধু প্রতিম দেশ। আজকে যে স্বাধীন বাংলাদেশে আমরা আছি, এই বাংলাদেশটা স্বাধীনতার সময় তারা সহযোগিতা করেছে। 1 কোটি লোক আমাদের ওই পারে গিয়েছিল শরণার্থী হিসেবে, তারা কিন্তু দেখভাল করেছে। আমি যদি স্পষ্ট করে একটা কথা বলি, যে আমাদের এই 53 বছর এই ভারতের সাথে অনেকগুলি সমস্যা ছিল, নদীর সমস্যা, ছিটমহল সমস্যা, সমুদ্রের সমস্যা, আমরা কিন্তু অলমোস্ট সবগুলি সমস্যার সমাধান করতে পেরেছি। ছিটমহলের সমস্যা পত্রিকায় নিউজ কিন্তু দেখতাম। বড় সমস্যার কথা যেটা না। অনেকদিন থেকেই বলা হচ্ছে, তিস্তা তিস্তার, সহজে আমাকে অভিন্ন আসতে দেন, নদী, যেটা হয়েছে আমি পানি সেটা বন্টন। বলে নেই। গঙ্গা চুক্তি হয়েছে, পানি আসছে, আমাদের 7 সিস্টারে আমাদের নিয়মিত ট্রাক যাচ্ছে আমাদের মাল নিয়ে, আসতেছে পাথর নিয়ে। বাংলাদেশে এখন বর্ডার বাজার প্রায় 300 বর্ডার বাজার, এটা কিন্তু 2 দেশের পণ্য বিক্রি। ভারতের সাথে রপ্তানির সাথে আমাদের রপ্তানি মিলবে না, তাই না? তারপরও আমরা 7 সিস্টারে কিন্তু একচেটিয়া বাংলাদেশের বাজার কিন্তু বৈষম্য কমে আসার শুরু করতে প্রয়োজনীয়তা হবে। আছে কিনা? দেখুন, একসময় যেটা ছিল না, এই যে বিষয়টা, এবং আমি আপনাকে একটু যুক্ত করতে চাই, আপনি বলেছেন যে বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে এক দেশের সাথে আরেক দেশের ট্রেন যোগাযোগ রয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে বিশেষ করে আমাদের সীমান্তে যে হত্যা হয় সেই বিষয়গুলো কিন্তু না, উপেক্ষিত সীমান্ত থেকে যায় কিনা? হত্যায় যেটা হয়, এটা চোরাচালানির জন্য অনেক সময় হয়, হয়তো তাদের কমান্ড শুনে না, তখন তারা গুলি করতে বাধ্য হয়। এবং কাঁটাতারের এবং বেড়াটাও একটা ব্যারিয়ার। আমরা যেটা বিশ্বের বলতে কি চাই, অন্য দেশগুলো না, কাঁটাতারের বেড়া আছে, এটা আমি আপনার দেখুন, মাধ্যমে জিজ্ঞেস করতে আচ্ছা, চাই। কাঁটাতারের যে বেড়া, যে এটা দেশগুলো আন্তঃট্রেন চলে, যে কোনো দেশ সিদ্ধান্ত নিতেই পারে। আর পৃথিবীর কোথাও তাই নাই, না? আমেরিকার মেক্সিকো আর কারণ এখানে সেখানে ছাড়া। বন্ধুত্বের যে বিষয়টা, যে ভারত আমাদের বন্ধু প্রতিম দেশ এবং সব সময় আসলে ভারতের সাথে একটা বন্ধুত্ব সুলভ, সেখানে আসলে বন্ধুত্বের যে বিষয়গুলো সেটা খর্ব হয় কিনা, এটা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও এক না, ধরনের সেটা হয়। লেখালেখি আমরা বিব্রত হই। লক্ষ্য করে দেখবেন, আমাদের সরকার প্রত্যেকটা ঘটনায় কিন্তু প্রতিবাদ জানায়, এবং সেখান থেকে আবার পতাকা মিটিং হয়, আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু আমরা চাই এটা যেন জিরোতে চলে আসে, কারণ এটা কোনো অবশ্য গ্রহণযোগ্য যে না। আমাদের চাওয়াটা সেরকমই। এবার আসেন, এই আমি যেটা বলছিলাম ভূখণ্ডের বিষয়টা, যে এই যে ছিটমহল সমস্যা ছিল, পত্রিকা আমরা দেখেছি, দিনের বেলা এক জায়গায় গেলে যেতে পারতো না, এবং এই ভূখণ্ডে কিন্তু আমরা 10,000 একর বেশি পেয়েছি, বাট একটা দীর্ঘদিনের সমস্যা আমরা সমাধান করতে নিরসন পেরেছি। হয়েছে। তিস্তার ব্যাপারে আপনি জিজ্ঞেস করছিলেন, দেখুন, এটা তো ব্যাপারটা এমন না যে আমরা একটা গোল টেবিলে বসলাম, ফাইসালা হয়ে গেল। লক্ষ্য করে দেখেছেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী বসার পরই, সফরের পরই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন, এবং ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় সেই বিবৃতিটা একবার প্রত্যাখ্যান করেছেন, যে না, ওনাকে যত সময় জানানো হয়েছে, যেহেতু ওনার রাজ্যে ওনাকে নিয়ে সভা হবে। দেখুন, 10 বছর আগে একটা টেকনিক্যাল টিম হয়েছিল, সেই অবস্থা কিন্তু এখন আর তিস্তায় নেই। বর্তমান বাস্তবতায় সেই টেকনিক্যাল টিম উইল ডিসাইড কি করা যেতে পারে, সেই প্রস্তাবনা করে আমরা মনে করি এখন কিন্তু 2 দেশেরই স্বার্থ আছে, শুধু বাংলাদেশের না, ভারতের বা পশ্চিমবঙ্গের বলেন। বিশেষ করে চীন যুক্ত হতে চাওয়ার পরে কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টা দেখুন, একটু বেশি পানিটা তো উপর থেকে আসে, আমরা এলাম লাস্ট পয়েন্ট, বে অফ দ্য বেঙ্গল, সো সবাই সবার স্বার্থ দেখবে, পানি তো পরে যাবেই, কে কতটুক ব্যবহার করতে পারে, কে কত সুফল পায়, কে কতটুক মানে দুর্ভাবনায় পড়ি,
এটার মানে বিরূপ সেখানেই সম্ভবত আসলে সরকারি দলের উপরে বিরোধী দল এবং কিছু মানুষ না, তবে দেখতে চাপ হবে তৈরি করতে আমরা চায় দেখুন, এখনো যে তো আমাদের হিস্সাটা আমরা টেকনিক্যাল পেতে টিম চাই। গঠিত হয় নাই, আসে নাই, 2 দেশে যাবে। এর আগে এত যদি বলা ঠিক না, তবে সরকারের উপর জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আছে, আশ্বস্ত থাকা উচিত। কারণ আমরা এ পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেই নাই নতজানু সিদ্ধান্ত দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। আমরা ছোট দোষ হতে পারি, কিন্তু আমরা স্বাধীন সার্বভৌম দেশ, কারোর সাথেই, বিশেষ করে ভারতের সাথে কখনোই এটা হয়নি, এবং এটা আশঙ্কা নেই। কিন্তু আমরা দেখি একটা রাজনৈতিক ইস্যুতে বিভিন্ন সময় ইস্যু করার, বিশেষ করে নির্বাচনের আগে এটা ইস্যু করার তৈরি করতে এই চান। বিষয়গুলো নিয়েও কিন্তু কথা আছে যে এই বিষয়টাকে বিরোধী দল চাচ্ছে একটা ইস্যু হিসেবে দাঁড় করানোর, সেই বিষয়গুলো পত্রপত্রিকাতে এসছে। আমি আপনাদের সাথে আবার কথা বলবো। ডক্টর ফরিদুল আলমের সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই আপনি আমাদের স্টুডিও অতিথি দুজনের কথা শুনেছেন, তাদের কথার ব্যাখ্যা আপনার কাছ থেকে নিতে চাই, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। বিরতি নিয়ে থেকে ফিরে এসে আপনার সাথে কথা বলবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিন অনুষ্ঠানে। আমরা কথা বলছি ভারত সফরে আসলে কি হলো সেই বিষয়গুলো নিয়ে। আমি কথা বলতে চেয়েছিলাম বিরতি থেকে ফিরে ডক্টর ফরিদুল আলম আপনার সাথে। আপনি নিশ্চয়ই আমাদের আমন্ত্রিত দুই স্টুডিও অতিথির কথা শুনেছেন। সেই জায়গা থেকে আমি আর নতুন করে রিপিট না করি, আপনি আসলে এই দুই অতিথির কথাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনাকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে দুজন বিশিষ্ট অতিথি, আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে। আমি খুব মনোযোগ দিয়ে দুজন অতিথির বক্তব্য শুনেছি। যে বক্তব্য থেকে একজন বলছেন যে ভারতের কাছ থেকে আমাদের কোনোই প্রাপ্তি নেই, আমরা শুধু দিয়েই গেছি। আরেকজন বলছেন যে আমরা অনেক কিছু পেয়েছি। আমি আসলে এই দুই পক্ষের কোনো পক্ষে যাচ্ছি না। আমি আমার জায়গা থেকে যে বিষয়টি বুঝি সেটি আমি যদি একটু করে বলি, ভারত এবং বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আমরা যেটি জানি যে ঘনিষ্ঠ অংশীদার একে অপরের। এবং শুধু তাই নয়, এই দুটি দেশ কিন্তু আমরা দ্বিপাক্ষিক যে সীমান্ত আছে, এই সীমান্তের মধ্যে আমরা যেটা দেখি যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত হচ্ছে যে দ্বিপাক্ষিক সীমান্তের মধ্যে 5ম বৃহত্তম সীমান্ত। এটি একটি বিষয়। সুতরাং আমাদের এটিও একটি মনে রাখার বিষয় হচ্ছে যে আমাদের জাতীয় উন্নয়নের কথা যদি আমরা ভাবি, তাহলে ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনের পাশাপাশি আমাদেরকে কিন্তু আমাদের এক্সটার্নাল সোর্স থেকে বা আমাদের পররাষ্ট্র নীতি সুন্দরভাবে প্রণয়ন এবং বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারি, সেই বিষয়টি ভাবাটা খুবই গুরুত্বপূর্ণ। সেই দিকে আলোকে আমরা যদি দেখি, ভারত অপরিহার্যভাবেই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দেশ। আপনি দেখেন 75 পরবর্তী সময়, আমাকে একটু ইতিহাসে ফিরতে হচ্ছে, 75 পরবর্তী সময়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্ক ছিল, তারপর থেকে আপনি দেখেন 96, 2001 এবং তারপর থেকে আমরা যেটা দেখি 2009 থেকে অদ্যাবধি যে সম্পর্ক, এই সম্পর্কগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তাহলেই আমার মনে হয় যে আমরা এক কথায় জবাব পেয়ে যাব যে এই দুটি সময়ের মধ্যে যে আমাদের সম্পর্কটি কি ছিল। আমরা দেখি 75 থেকে 90 সাল পর্যন্ত যে সময়টি, সেই সময়টির সাথে ভারতের সাথে আমাদের সম্পর্ক কিন্তু একদম তলানিতে গিয়ে পৌঁছে গিয়েছিল। এবং আমার মনে আছে, আপনাদেরও সবাই মনে থাকার কথা, যে 1972 সালে সম্পাদিত যে মুজিব ইন্দিরা চুক্তির আলোকে যে 25 বছর মেয়াদী চুক্তি হয়েছিল, সেই চুক্তিটি কিন্তু আপনার এক্সপায়ার করে যখন 1997 সালে এসে যখন এক্সপায়ার করে, তার আগে যখন আমরা দেখলাম যে এই চুক্তিটি নবায়নের বিষয়ে তৎকালীন সময়ে যে সরকার ছিল, সেই সরকারের সাথে ভারতের যে সম্পর্ক ছিল, দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের আলোকে কিন্তু ভারতকে রাজি করানো সম্ভব হয়নি এই চুক্তিটা আবার নতুন করে, কারণ এই চুক্তিটিকে বলা হয়েছিল গোলামির চুক্তি। অবভিয়াসলি এটি ভারতের পক্ষ থেকে তখন আর আন্তরিকতার প্রকাশ সেটি ঘটেনি, কিন্তু যারা দাবি করেছিল গোলামির চুক্তি, তারা কিন্তু এই চুক্তিটির মধ্যে কোন জায়গাটি গোলামির কথা বলা আছে সেই বিষয়টি তারা এক্সপ্লেইন করতে পারেনি। মাঝখান দিয়ে কিন্তু সম্পর্কটিকে আমরা এমন তিক্ত পর্যায়ে নিয়ে গেছি, যেটিকে আমাদের আবার নতুন করে মেরামত করতে অনেকটি সময় লেগে গেছে। আমরা যেটি দেখলাম যে 1996 সালে কিন্তু যে এই যে বর্তমান যে চলমান চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তিটি রয়েছে, সেই চুক্তিটি কিন্তু স্বাক্ষরিত হয়েছে, এবং সেই চুক্তির আলোকে আমরা কিন্তু গঙ্গার যে পানি প্রবাহ আছে সেটির একটি হিস্সা আমরা কিন্তু পেয়ে আসছি, এবং সেটি কিন্তু একটা নবায়ন করার একটি বিষয় রয়েছে। পাশাপাশি তিস্তা চুক্তির বিষয়টি রয়েছে। এখানে একটু অনেকের ভুল ধারণা কাজ করে, আমি সবার প্রতি সম্মান রেখেই বলবো, এখানে আমরা চুক্তির সাথে সমঝোতা স্মারক এবং ঘোষণাপত্রকে গুলিয়ে ফেলি।
এখানে আমাদের কতগুলো বিষয় বুঝতে হবে যে ভারতের যে সফরটি অনুষ্ঠিত হলো মাননীয় প্রধানমন্ত্রী 21 থেকে 22 তারিখে শীর্ষ পর্যায়ের বৈঠকে এখানে আমরা দেখলাম যে 7টি সমঝোতা স্মারক নতুন করে স্বাক্ষর হলো, 3টি সমঝোতা স্মারক নবায়ন হলো, এবং এই সমস্ত কিছুগুলো প্লাস এডিশনাল কিছু বিষয় নিয়ে 13টি ঘোষণা আসে। এখন চুক্তি কোনটি? সমঝোতা স্মারক মানে যে চুক্তি হয়ে গেল এবং আমরা যে কিছু দিয়ে দিলাম সেটি কিন্তু না। আমাদের কিন্তু বুঝতে হবে যে চুক্তি কিন্তু দুই দেশের মধ্যে স্পেসিফিক ভাবে আমাদের সমঝোতা যেখানে স্মারকের শর্ত আলোকে যখন সাপেক্ষ আমরা শর্তগুলোকে আসলে তুলে ধরা শর্ত হয়। সাপেক্ষ যে বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো আছে। অর্থাৎ এখনো কিন্তু আমরা কোনো চুক্তিতে উপনীত হইনি। এবং যেখানে বলা হচ্ছে 14টি ট্রেন যাবে না 14টি লাইন যাবে, বা না 4টি যাবে না 24টা যাবে, এই বিষয়গুলো কিন্তু এখনো আনসেটেলড। এবং আপনি দেখেন যে পরীক্ষামূলকভাবে কিন্তু যে রেল লাইন চালুর কথা বলা হচ্ছে সেটিও কিন্তু যে কন্টিনিউ করবে সেটিও কিন্তু বলা যাচ্ছে না। এবং আরেকটি বিষয় আমাদের মানে মনে রাখতে হবে, ভারত এবং বাংলাদেশের যে রেল রুটের কথা বর্তমানে খুব বেশি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে আপনার যে গদে দর্শনা এবং হলদিবাড়ি থেকে আপনার চিলাহাটি হয়ে একদম ভারতের ডালগাঁও মানে ভুটান সীমান্ত পর্যন্ত ডালগাঁও সীমান্ত এলাকা পর্যন্ত যে রেল রোড সেটি কিন্তু 2020 সালেই চালু হয়ে গেছে। সেটি 2020 সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যকার একটা ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কিন্তু এটি উদ্বোধন হয়ে গেছে, এবং সেটির মধ্য দিয়ে কিন্তু দুই দেশের মধ্যে পণ্য পরিবহন চলমান আছে, এবং সেটি আলোকে কিন্তু যাত্রী পরিবহন হচ্ছে। এখন যেটি বলা হচ্ছে যে সেই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের একদম ভেতর দিয়ে ভারতের যে উত্তর পূর্বের রাজ্যগুলো হচ্ছে 7 সিস্টার যেগুলোকে বলা হয় সেইগুলো দিয়ে অনেকে বলছেন অস্ত্র যাবে, সরঞ্জাম যাবে, কি যাবে, এক ধরনের কাল্পনিক বিষয়গুলোকে যে আমরা দাঁড় করাচ্ছি। এবং আমি নিজেও দেখছি ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ ব্যবহারের ফলে কিছু কিছু ব্লগাররা এমন কথা পর্যন্ত বলছে যে এর মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে যে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো সেখানে যে অস্ত্রশস্ত্র যাবে, সৈন্য যাবে, এবং এইগুলো হয়তো একটা পর্যায়ে চীনের টার্গেট হয়ে যাবে, এবং চীন হয়তো তাদের ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুড়ে বাংলাদেশের রেলপথ ধ্বংস। এই ধরনের যে কাল্পনিক কথাবার্তা, এই ধরনের গুজব, আমি মনে করি এই যে একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে যেখানে রাষ্ট্রসমূহ টিকে থাকার স্বার্থে একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে আরো অধিকতর সম্পর্কে যেতে চাচ্ছে, কেননা আমি যেটা বললাম, ডক্টর ফরিদুল আলম, এখানেই আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ভারতীয় গণমাধ্যমগুলোর যদি আপনি দেখেন, বিশেষ করে তিস্তা প্রকল্প নিয়ে যে কথাটা হচ্ছে, ভারতীয় গণমাধ্যমগুলো কিন্তু এটা ভারতের এক ধরনের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে যে চীনকে সরিয়ে দিয়ে চীনের প্রস্তাব, এবং এরই মধ্যে চীনের টেকনিক্যাল টিম বেশ কিছু অর্থ খরচ করেছে, সেরকম একটা জায়গা থেকে ভারতের নতুন যে প্রস্তাবনা এবং সেটা নিয়ে তাদের এক ধরনের বিজয় দেখছে। সেখানে কিন্তু বাংলাদেশের গণমানুষের একটা কথা আছে যে ভারতের এই প্রস্তাব নেওয়াতে চীনের সাথে সম্পর্কের অবনতি হওয়ার সুযোগ আছে কিনা, সেই প্রসঙ্গে আপনি আসলে কি দেখেন, খুব ছোট্ট করে যদি বলেন। না, খুব ছোট করে যদি আমরা বলি, আমরা দেখেন ভারতের গণমাধ্যম তাদের মতো করে একটা বিশ্লেষণ করছে, আমাদেরও কিন্তু গণমাধ্যম সহ আমরা যারা বিভিন্ন জায়গা থেকে বিশ্লেষণ করছেন, তারা কিন্তু আমরাও যেটি মনে করছি আমাদের কিন্তু এখানে ক্ষতি হয়নি। আপনি দেখেন যে 13টি ঘোষণাপত্র আছে, এই যে কথায় কথায় বলা হচ্ছে যে ভারত থেকে আমরা কি পেলাম, এখানে কিন্তু পাওয়ার জায়গাটি অনেক আছে। যেমন হচ্ছে যে ভিসা চালু করার কথা বলা হয়েছে, একটি উপ হাই কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, চট্টগ্রাম কলকাতা রুটে আপনার ট্রেন চলাচলের কথা বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে আমাদের সিরাজগঞ্জে একটি ইন্টারনাল একটি কন্টেনার ডিপো প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, ভারতের জাতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য 350টি প্রশিক্ষণ স্লটের কথা বলা হয়েছে, এবং ইন্দো প্যাসিফিক ওশিয়ানে এই প্রসঙ্গগুলো আমরা জানি এবং আমাদের মানে এর মধ্যে আলোচনাও এসেছে। আমি যে প্রশ্ন আপনি চীনের সাথে সম্পর্কর যে জায়গাটা, সেখানে ভারতকে নতুন করে এই প্রস্তাবনায় সুযোগ দেওয়ায় আসলে চীন এবং বাংলাদেশের সম্পর্কের ঘাটতি হওয়ার এই বিষয়টা এখন আমাদের এইটির জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসে চীন সফর হচ্ছে, চীনের পক্ষ থেকে $1 ট্রিলিয়ন এখানে বিনিয়োগের কথা বলা হয়েছে তিস্তা প্রকল্পে। কিন্তু আমাদের যেটি মনে রাখতে হবে, বাংলাদেশ কিন্তু এখনো চীনের কোনো ঋণের ফাঁদে পড়েনি। আমরা যদি আমাদের প্রতিবেশী দেশগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দেখি, তারা কিন্তু চীনের ঋণের ফাঁদে পড়ে কিন্তু অনেকেই কিন্তু দেউলিয়া হয়ে গেছে। সুতরাং বাংলাদেশ এই ব্যাপারে খুব বেশি কেয়ারফুল, এবং আমি মনে করি যে আমরা খুব ধীরে চলনীতিতে চলতে আগ্রহী, এবং আমরা মনে করি প্রতিবেশী দেশ হিসেবে চীন যে প্রস্তাবটি দিয়েছে, এই প্রস্তাবটি যদি ভারতের কাছ থেকে আমরা পাই এবং এতে করে যদি আমাদের পারপাস সার্ভ হয়, তাহলে আমার মনে হয় যেটি যে চীনের এই ধরনের কোনো প্রস্তাবে আমাদের আসলে সামিল হওয়া উচিত নয়। এটি আমাদের জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হতে পারে, এবং সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের পারপাস সার্ভে যেটি বললাম যে আমাদের তিস্তার সমস্যা যদি মিটে যায়,
তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না, এবং এর ফলে কিন্তু আমরা চীনকে যদি একটু বুঝিয়ে নিতে পারি, সেটির লক্ষ্যে আমাদের খেয়াল করতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে যাচ্ছেন তখন হয়তো এই আসলে বিষয়ে একটি, সেটা বোঝার জন্য আমাদের চীন সফর পর্যন্ত অপেক্ষা করতে হবে যে কি ঘটছে। আপনি থাকুন আমাদের সাথে, আমাকে মনে হচ্ছে আরেকটা বিরতি নিতে হচ্ছে, বিরতি নিয়ে ফিরে এসে কথা বলবো। বিরতি একখানে শেষ করে দিই। একটা প্রিয় দর্শক, নিচ্ছি আরো একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। মনিয়াপ্পা, যে প্রশ্নটি আমি রেখেছিলাম অধ্যাপক সাহেবের কাছে, সেখান থেকে যদি বলি যে সামনে চীনের সফর রয়েছে প্রধানমন্ত্রীর, সেইটা নিয়ে এক ধরনের কথাও বলা হচ্ছে, সেখানে আসলে আপনারা কি ধরনের মন্তব্য করতে চান? দেখেন, এইখানে মন্তব্য তো করার একটা জিনিস যে যারা দেশে যেভাবেই আসুক না কেন, যারা দেশ চালাবে তারা ওই হিসাবটাই করবে যে আগে আমার নিজের হিসাবটা বুঝে নাও, দেশের স্বার্থ, দেশের স্বার্থটা। দেশের স্বার্থের জন্য মানুষ কিন্তু এই দেশের বিপক্ষে গেলে তার নাম হয় রাজাকার, দেশের পক্ষে গেলে তার নাম হয় মুক্তিযোদ্ধা। এটাই তো নিয়ম, তার নাম বীর। তো এই যে বীর সুলভ আচরণ, এটাই আমরা আশা করব। যে তিস্তা নিয়ে এত কাহিনী, তিস্তার জন্য আমরা পানি পাই না, শুধু তাই না, এই যে চুক্তি হবে, চুক্তি করবে, এটা নিয়ে আমরা খুশিতে গদগদ হয়ে গেলাম। আমি যদি পিছনের দিকে ফিরে তাকাই, ৭২-এ শেখ মুজিবুর রহমান সাহেবকে বলেছিলেন আপনার ভারত যে আমরা ফারাক্কা বাদটা 7 দিনের জন্য আমরা জাস্ট চেক করব, আমরা কত কিউসেক পানি ধরে রাখতে পারি, 7 দিন পরে আমরা আবার এটা খুলে দিব আগের মতো। তাহলে 7 দিন পরে খুলে দেওয়ার কথা, 52-53 বছরও কিন্তু এটার আমরা খোলার মুখ দেখি নাই, সেটা তো হয়ই নাই। তিস্তা চুক্তি, আসেন তিস্তা নিয়ে একটা সরকার যখন প্রায় 15-16 বছর ভারত থেকে হিস্সাটা কম পেয়েছে বাংলাদেশ, কম পেয়েছে না, এটাকে কোনো হিস্সা বলে না। আপনি আমার পানি আপনি ধরে রাখতে পারেন না, এটা কোনো আন্তর্জাতিক, এটা কোনো ফর্মুলার মধ্যে পড়ে না, কোনো আইনের মধ্যে পড়ে না, লয়ের মধ্যে পড়ে না। আপনি জোর করে ফারাক্কা ধরে রাখলেন, নট অনলি আপনার সবগুলো নদী, এই যে এতগুলো 57 নদী প্রায় সবগুলোই আপনারা কোনো না কোনোভাবে এটাকে একদম শুকিয়ে চর বানিয়ে ফেললেন। তিস্তা নিয়ে যে কথাটা আপনার মনে পড়ে যে দীপুমণি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিল, তখন উনি যেদিন যাবেন, প্রধানমন্ত্রী তৎকালীন সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বসার কথা, বিভিন্ন জিনিস নিয়ে বারবার বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করছিল যে সেখানে কি তিস্তা থাকবে। দীপুমণি বারবার বলছিলেন অবশ্যই তিস্তা থাকবে। এটার পরে যেই দিন প্রোগ্রাম বিকাল 4টায়, সেদিন 12টার দিকে দিল্লি থেকে কিন্তু প্রেস কনফারেন্স করে দিল্লি বুঝিয়ে দিয়েছে যে তিস্তা নিয়ে কোনো আলোচনা হবে না। যেখানে বাংলাদেশ 6 ঘন্টা আগেও বলছে যে তিস্তা নিয়ে আলোচনা হবে, সেখানে কিন্তু দিল্লির মাধ্যমে আমাদের জানতে হয়েছে সেই দিনও। তো একই অবস্থায় এই যে বললেন যে ভারত আমাদের অনেক কিছু দিয়েছে, আমাদের যে কিছুটা, আমাদের যেটা আমরা অস্বীকার করি না, স্বাধীনতা যুদ্ধে আমাদের পাশে ছিল তারা, সেটা কিন্তু আমাদের লাভ শুধু ছিল না, তাদের লাভ আরও অনেক বেশি। এই যে আমরা কি করেছি, শিয়ালের কামড় থেকে বেঁচে আমরা বাঘের খপ্পরে পড়েছি, আমরা এখন বাঘের দ্বারা আমরা নিয়ন্ত্রিত। তো সেই জায়গায় আপনার তারা এখন যেটা করছে, যা করছে, আপনার আইলা হয়েছে কবে মনে আছে আপনার? নিশ্চয়ই আরো অনেক বছর আগে। আপনি বলতে চাচ্ছেন যে আইলার সময় ভারত বলেছিল 5 লক্ষ টন চাল দিবে আমাদেরকে, 5টা চাল গুনে গুনে আমাদেরকে দেয় নাই। এখন দেখেন পেঁয়াজের মৌসুম কয়দিন আগে গেল বাংলাদেশে, এবার পেঁয়াজ হয় নাই। আপনার পেঁয়াজ যখন দেখেছে বাংলাদেশে পেঁয়াজের অবস্থা খারাপ, এখন আজকে পর্যন্ত পেঁয়াজ 100-110 টাকা কেজি কিনতে হচ্ছে, যেখানে 2 মাস আগে মৌসুম গেল। ভারত কিন্তু পেঁয়াজ বেচা বন্ধ করে দিয়েছে। এই যে প্রতিবেশী, এই ধরনের ক্ষেত্রে আসলে আপনারা চানটা কি? আমি বললাম, আমি প্রতি পদক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আপনি 10 বছরে আমার 300 লোককে হত্যা করলেন, আমার সন্তানকে হত্যা করলেন। আমি কি বললাম? গদগদ চিত্তে বললাম আমারই দোষ ছিল। ওই যে হরিণের গল্পের মতো, যে তুই পানিগুলা করিস নি, তোর বাবা করেছে, তোর বাবা করে নাই, তোর দাদা করেছে। তার মানে আমি তাকে খেতে চাই, এই জন্য আমার সুবিধা অনুযায়ী আমি আইন বানাবো। তো সেই আইন বানায় সেই অবস্থায় কিন্তু আমাদের গেছে। আপনি দেখেন নেপাল, এখান থেকে নেপালের বিদ্যুৎ আনতে আমাদের ওই বুড়িমারি দিয়ে গেলে মাত্র 15 কিলোমিটার যেতে হয়। ভারত কিন্তু এই 15 কিলোমিটার ট্রানজিট আমাদেরকে দেয় নাই, ওই জায়গাটুক দেয় নাই আজ পর্যন্ত। তো আমরা কিন্তু ওইখানে সস্তায় বিদ্যুৎ পেতাম, আমরা কিন্তু আনতে পারিনি। অথচ আজকে দেখেন আদানির বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে আরও কয়েকদিন আগে থেকে। এই বিদ্যুৎ কবে আদৌ চালু হবে কিনা আমাকে কিন্তু টাকা গুনতে হচ্ছে। আমি রেন্টাল কুইক প্ল্যান্টে করছি। তো এই যে আমরা কি পেয়েছি, ভারত দেখা 5টা কথা আঙুল দিয়ে, যেটা আমার কথা না,
এই যাদের এত তুষামোদি করে কিছু বাংলাদেশের বুদ্ধিজীবীরা, বাংলাদেশের নেতারা, তাদের কথাই বলছি, শেখ হাসিনা ওয়াজেদের কথাই বলছি। উনি গিয়ে ভারতে বলে আসছে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে। তাহলে দেওয়ার পরিমাণটা কতটুকু হয়েছে বলে নাই তো, যে ভারত আমাদের যা দিয়েছে আজীবন মনে রাখবে। আমি আপনার হ্যাঁ, কথাগুলো- যখন ভোট দিতে গিয়েছে এই 2024 সালের 7ই জানুয়ারিতে ভোট দিতে গিয়েছে, ভোট দিয়ে প্রথমেই কিন্তু ভারতকে তুষামোদি করেছে। বাংলাদেশের মানুষ ভোট দিতে আসুক এই জন্য কিন্তু কিছু বলেনি, বলছে আমি ভারতের প্রতি আপনারা- কৃতজ্ঞ। হ্যাঁ, তো এবং তার সাধারণ সম্পাদক বলছে ভারত আছে আমরা আছি, ভারত নাই আমরা নাই। তার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কি বলেছে, ভারতকে বলে এসেছি যে কোনো মূল্যে আরেকবার ক্ষমতায় আনার জন্য। অথবা ভারতের সঙ্গে আমাদের কি সম্পর্ক, একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী যখন বলে, পররাষ্ট্রমন্ত্রী মানে কি ইন্টারন্যাশনাল মিনিস্টার, সে যখন বলে যে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমি ধিক্কার জানাই এই নতজানু পররাষ্ট্রনীতিকে। এই নতজানু একটা দেশের কৃতদাসের রাজনীতি, একটা দেশের এটা জি। এটা আপনি হায়দ্রাবাদ এরকমই হয়েছিল। ওই যে বলেছেন একটা লোক যে চোর আসছে ঘরে, বলে আমি দেখি চোর কি করে। সে কিন্তু টের পেয়েছে, প্রথমে উঠলে কিন্তু চোরটা চলে যায়, দেখি কি করে, দেখলো চোর চুরি করলো, তারপরে দেখি কি করে, তারপরে চোর বাইরে গেল, মানে আপনারা তারপরে বলছেন কি আসলে করে, সে চোর চলে গেল। প্রাপ্তির জায়গাটা হচ্ছেই না, আমরা শুধু দিয়ে যাচ্ছি। রিয়াজুল আমরা বলি আমাদেরকে বলা হোক যে আমরা কি কি পেয়েছি। আমি সেই তাই না আমি প্রশ্নটাই বাংলাদেশের করতে চাই। বুদ্ধিজীবীদের স্যালুট করব, নেতাদের স্যালুট করব, তাই না আমি বলবো। জি, রিয়াজুল কবির কাউসার। আসলে বিষয়টা দৃষ্টিভঙ্গির। ইংলিশে দুটো টার্ম আছে, অপটিমিস্ট আর পেসিমিস্ট। আপনি সবাই যদি পেসিমিস্টের মতো থাকেন তো হবে না। এই যে ডক্টর ফরিদুল আলম সাহেব বললেন যে গোলামীর চুক্তির কোন ধারাটাই ছিল, আমরা গোলামিতে পড়ে গেছি। পেয়েছি কি? কথায় কথায় নতজানু পররাষ্ট্রনীতি কিভাবে? এমন কিছু হয়েছে যে আমরা ভারতের সাথে নতজানু হয়েছি? বুঝতে হবে, আপনি সব কিছু নিয়ে রাজনীতিকরণ করবেন আর কথায় কথায় দেশ বিক্রি করে দেবেন আর ভারত দেশ দখল করে ফেলবে, এগুলো এই যে রাজনৈতিক স্ট্যান্ডবাজি, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমরা ছোট একটা অভিযোগের তীর কিন্তু ছিল নীলোফার চৌধুরী মনির কথায় যে ক্ষমতায় টিকে থাকার জন্যে ভারতকে যে সব কথাগুলো বলা হয় সেটার কারণেই হয়তো অনেক কিছু বেশি দিয়ে দিচ্ছি। বাংলাদেশে ক্ষমতায় টিকা থাকা রইল, নিয়ামক শক্তি হইল এই দেশের জনগণ এবং ভোটার। ভোট দিছে নাকি আপনাকে? এই দলটি দুইজনের দুই দিকে ঝুঁকছে না। ভারতের নির্বাচনটা লক্ষ্য করে দেখেন, ভারত কিন্তু এবারের পার্লামেন্টে একটা রায় দিয়েছে ভারতের জনগণ ভোটাররা। আমি পুরো বিশ্লেষণ করতে চাই না, বাট একচেটে কিন্তু হয়নি। যারা ভেবেছিল 400 আসন পাবে, কোনো এক ধরনের রাষ্ট্র হয়ে যাবে, নো, ভারতের জনভোটাররা কিন্তু সেখানে থামিয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখেন, তো আপনারা কোয়ালিশন গভর্নমেন্টে অনেক কথা আছে। আপনারা কি মনে করেন যে না, আসলে এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। হ্যাঁ, আমার দেশও জনগণ ভোটার সিদ্ধান্ত নেবে পরবর্তী ক্ষমতায় কে যাবে। এখানে যারা বলেন কেউ কাউকে বসিয়ে দিয়েছেন বা একটা টার্ম বলেন কার কার মতো, না, এটা সম্পর্ককে বোঝানোর জন্য। আমাদের বঙ্গবন্ধু থেকে শুরু করে বর্তমান জনতা শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার কারোর সাথে বরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তবে হ্যাঁ, কৌশলগতভাবে আমাইমের ব্যবসা করব। আমরা ছোট দেশ, 17 কোটি লোক, আমরা কি বিজনেস সেক্টরে চীনকে টপকাইনি, ভিয়েতনামকে টপকাইনি, গার্মেন্টস সেক্টরে আমরা এই যে বিভিন্ন জাত উৎপাদনে বা ফসল উৎপাদনে আমরা কি ভারতকে টপকাইনি? এটা বুঝতে হবে, আজকের এই বাস্তবতাটা বুঝতে হবে। ভারত আমাদের কি দেবে আর কি আগাবো, নো, সেটা আমরা ব্যাপার না। মানে প্রধানমন্ত্রী ভারত সফরের পর থেকে দুইটা প্রসঙ্গ অনেক বেশি উচ্চারিত হচ্ছে, যে তিস্তা চুক্তি এবং রেল যোগাযোগের বাইরেও কিন্তু আরো বেশ কয়েকটা সমঝোতার স্মারক রয়েছে। সমঝোতাগুলি সেই বিষয়গুলো টেকনিক্যাল আলোচনা হবে, সেই বিষয়গুলো পরবর্তী নিয়ে চুক্তি হবে, জি, তাই সেই না? বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। যে ওই অন্যান্য যে সমঝোতা স্মারকগুলো রয়েছে, বিশেষ করে আপনার ক্ষুদ্র উপগ্রহ প্রকল্প রয়েছে, এর বাইরে ওই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। আরেকটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি নেক্সাস টেলিভিশনের 7 দিন আয়োজনের সাথে আছেন। আমি এই মুহূর্তে আবার একটু কথা বলতে চাই অধ্যাপক ফরিদুল আলম আপনার সাথে, যে ঘুরে ফিরে যে দুইটা প্রসঙ্গ আলোচনা হচ্ছে, এর বাইরেও আরও বেশ কিছু সমঝোতা স্মারক রয়েছে যে প্রসঙ্গ আপনি তুলেছিলেন। সেই বিষয়গুলোতে যদি আপনার একটু কথা বলেন, যে কি ধরনের সুবিধা বা অসুবিধা তৈরি হতে পারে বাংলাদেশের জন্য। আমি আগেই বলেছি যে দুই দেশের মধ্যে যে
দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, সেই দ্বিপাক্ষিক সম্পর্কটি কিন্তু এখন সেরকম কোনো স্পর্শকাতর বিষয় নেই, যদিও তিস্তার বিষয়টি ঘুরে ফিরে আসছে। সেই বিষয়গুলো তো নিয়ে আমরা কথা বলেছি, যেগুলো নিয়ে ভারতের পক্ষ থেকে একটি কারিগরি টিম গঠন করা হয়েছে ইতিমধ্যে, সেটি আসবে। আর তার বাইরে অন্যান্য যে সমঝোতা স্মারকগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ডিজিটাল পার্টনারশিপ বা সবুজ অংশীদারিত্বের একটি বিষয় এখানে রয়েছে। এখানে আছে ব্লু ইকোনমির বিষয়। আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশ সহ যে ইন্ডিয়ান ওশেন, যে ভারত প্রশান্ত মহাসাগরের দেশগুলো, তারা কিন্তু এখন নতুন করে এই যে সমুদ্র সম্পদের ব্যবস্থাপনা এবং এর মাধ্যমে সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিভাবে আমাদের উন্নয়ন হতে পারে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসছেন। এবং এই ক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশ ওশেনোগ্রাফি রিসার্চ ইনস্টিটিউট এবং ভারতের যে রিসার্চ ইনস্টিটিউট আছে ওশেনোগ্রাফির ক্ষেত্রে, দুইটি পক্ষের মধ্যে কিন্তু আন্তঃযোগাযোগের মাধ্যমে কিভাবে আমরা ব্লু ইকোনমির মধ্য দিয়ে আমরা সমুদ্র সম্পদের আমরা সর্বোচ্চ ব্যবহার করতে পারি, সেটি একটি বিষয় চলে আসছে। আর এখন আরেকটি বিষয় যেটি আসছে ইন্ডিয়ান ওশান, সেখানে ওশেনোগ্রাফি গবেষণা নিয়ে সেটি একটি বিষয় এসছে। এরকম বিষয়ের পাশাপাশি আমরা যেটি দেখি যে পুরনো 3টি সমঝোতা স্মারক বর্তমানে চলমান থাকবে, সেটি হচ্ছে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ঔষধ খাতে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা যেটি দেখি, সমস্ত বিষয়গুলিতে কিন্তু ভারতের ক্যাপাসিটি ইতিমধ্যেই রয়েছে। আমাদের জন্য যে সুবিধার জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে ভারতের যে এক্সপার্টিস আছে, সেই এক্সপার্টিসগুলোকে যদি আমরা দিতে পারি, তাহলে সেটা কিন্তু আমাদের উন্নয়নের ক্ষেত্রে একটি বড় ধরনের বিষয় হিসেবে কাজ করবে। একটি বিষয় এসছে যে আমাদের নতজন পররাষ্ট্রনীতি, কথায় ফরিদুল আলম, নতুন করে নতজনের পররাষ্ট্রনীতিতে যেতে চাই না, কারণ আমাদের সময়ের স্বল্পতা আছে, শেষ পার্টে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমি মনিয়াপা আপনার কাছে বলতে চাই, বিশেষ করে যে স্বাস্থ্য ওষুধ সংক্রান্ত পুরনো একটি সমঝোতা স্মারক নবায়ন হয়েছে এবং ভিসা নীতি নিয়েও কথা হয়েছে, যদিও ভিসা নীতি সহজ করার বিষয়টি আসেনি, ই ভিসার প্রসঙ্গ আসছে, মেডিকেলে যারা যেতে চান। এই প্রসঙ্গগুলো কি বাংলাদেশের জন্য সুবিধা বহন করে না? দেখেন, আমার কাছে এরকম মনে হয় সুবিধাজনক। বাংলাদেশের ডাক্তার, বাংলাদেশের চিকিৎসা এখন খুব একটা খারাপ আমি বলবো না, আমার দেশের ডাক্তাররা। তো সেইখানে আগে ওইটার জন্য চিন্তা না করে নিজের ছেলে মেয়েদের দেখভাল ভালো মতো করলে সবচেয়ে ভালো। আর ই ভিসা বা যেটাই বলেন না কেন, এই ভিসাগুলোর অবস্থা এরকম যে কয়দিন পরে আমরা যখন নেপাল গেছি আরও 10 বছর আগে, তখন ইন্ডিয়া নেপালের ভিসা লাগে নাই, কিংবা ইন্ডিয়ার সিকিমের ভিসা লাগে না, কিংবা হায়দ্রাবাদ পেটের মধ্যে ঢুকে গেছে। তো বাংলাদেশ এরকম ঢুকে যাক, আমরা এটা চাই না। আমরা ভিসার মাধ্যমেই যেতে চাই। কখনো এটা শুনতে চাই না যে দুই দেশের মুদ্রা এক করে দিছে, দুই দেশের ভিসা এক করে দিয়েছে, সেটা নিয়ে না। আমি শুধু এটুকু বলছি, এখানে দুইজনই এই ধরনের কথা বলছে যে ভারত টপকায় গেছি আমরা, বা আমরা কি পাচ্ছি না, আমরা পাচ্ছি, আমরা এইটুকু পাচ্ছি। আমি এইখানে বলি 2011-12 অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশ $4.74 বিলিয়ন আমদানি করেছে, ঠিক আছে। বিপরীতে 2021-22 অর্থ বছরে এসে ভারত বাংলাদেশ থেকে আমদানি করেছে, বুঝে নেন বাংলাদেশে কি আছে আমদানি করার, শুধু এই যে বললো না যে এক্সপার্টিজের নাম দিয়ে লক্ষ লক্ষ 20-25-30 লক্ষ লোক এই দেশে কাজ করে সমস্ত টাকা নিয়ে যায়। তারা নিয়েছে এই অর্থ বছরে 21-22 অর্থ বছরে এসে ভারত আমদানি করে নিয়ে গেছে বাংলাদেশ থেকে $13.69 বিলিয়ন। আসলে বাংলাদেশ কি ধরনের নীতি গ্রহণ করতে পারে? শোনেন, 13 আমার দেশের ছেলেরা কিন্তু বেকার, প্রত্যেকটা ছেলে কিন্তু ওই টিচারের মতো টিচার হতে পারে নাই। তার মানে তাদের মেধা নাই? নট নেসেসারি, অবশ্যই মেধা আছে। আমরা তাদের দেখভাল করতে পারছি না। আমরা আমাদের সন্তানদেরকে দেখভাল করলে কিন্তু আমাদের এটা দরকার পড়ে না এত এক্সপার্টিস। আমাদের এক্সপার্টিসরা বাইরে যায় কাজ করে, অনেক বিশ্বে নাম করছে, আমরা কিন্তু তাদের আনতে পারি না। আমরা তাদের আনার চেষ্টা করতে পারি। আমাদের যদি 13.69 বিলিয়ন যদি চলে যায়, এই দেশের আর থাকলো কি? এই জন্য তলানিতে পড়ে আছে। আজকে ডলারের অভাবে এলসি করতে পারে না। আজকে বাংলাদেশে বেঙ্গলে দেউলিয়া হয়ে যাচ্ছে। কিসের জন্য? এই কাজগুলোর জন্য। সব ডলার তো বিভিন্নভাবে চলে যায়। এটা যদি আমার দেশের ফসল কিনে নিয়ে যেত, আমি এটা পাইতাম, আমি তো তা পাচ্ছি না। আমি তো দিচ্ছি, লুজার হচ্ছি। আমার দেশের কোটি লোক বিদেশে, আপনি কি মনে করেন না বাংলাদেশের যুব সমাজ, যে টাকাটা বাংলাদেশের কর্মদক্ষতা বা দক্ষতা তৈরি করার জন্য এই যে বিনিময়, এটা একটা পজিটিভ রেজাল্ট তৈরি? যদি বিনিময়টা পজিটিভ হতো, বিনিময় যদি থাকতো তাহলে পজিটিভ হতো। এইভাবে কিন্তু দাঁড়িপাল্লা চলে না। দাঁড়িপাল্লাকে চলতে হয় এইভাবে, মিনিমাম 19-20, কিন্তু 0 এবং 100 দাঁড়িপাল্লা চলে না, নেভার অ্যান্ড এভার। তো আপনাকে ওইটা চিন্তা করতে হবে, যদি দেশপ্রেম থাকে আপনার মধ্যে। আর যদি তুষামোদী প্রেম থাকে তাহলে অন্য জিনিস, তাহলে এই যে এরকম সিকিম হয়ে যাবে। আমরা আজকে বলছি, আমাদের এক সিনিয়র একজন সচিব
6-7টা ডিপার্টমেন্টের সচিব ছিলেন, উনি একদিন দুঃখ করে বলছে, আমি যে তোমাদের জন্য এত কিছু বলি কিসের জন্য, আমি কি মন্ত্রী হতে চাই? জীবনে অনেকটুকু পেয়েছি, 3-4টা রাষ্ট্রপ্রধানের সাথে কাজ করেছি, আমি চাই যে এই দেশটায় যেন একটা মুসলিম রাষ্ট্রে যেন আমার মৃত্যু হয়, আমার কবরটা যেন আমার সন্তানরা, আমার ছাত্রছাত্রীরা আমার কবরটা যেন জিয়ারত করে। তো সেই জায়গা থেকে আমি বলছি, আজকের যারা বয়স্ক মানুষ তারাও ফিল করে, কেন আজকের ইয়াং জেনারেশন ওই ফিলটা করবে না? কেন আজকে বুদ্ধিজীবীরা ওই ফিলটা করবে না যে আমার দেশের কতটুকু থাকলো আর কতটুকু থাকলো না? একই কথাই যদি ধরি, আজকে যিনি কথা বললেন, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ওই পররাষ্ট্র পড়ায় যেটা আপনার ইন্টারন্যাশনাল রিলেশন, আপনার সিরাজুল সাহেবদের যদি আনি, উনি কিন্তু আরেক রকম কথা বলবে। আমেনা মহসিনকে যদি আনি, উনি কিন্তু আরেক রকম কথা বলবে। আমি এই কথাগুলোই বলছি। কিংবা আমি যদি ইমতিয়াজ সাহেবকে আনি, উনি কিন্তু মানে আপনি আরেক বলতে রকম চাচ্ছেন কথা বলবে। বুদ্ধিজীবীরাও ভাগ হয়ে যাচ্ছে, এরকম অবশ্যই বিষয়? ভাগ হয়ে আমি ওনাদের সাথে আমরাও তো কাজ করি নাকি, ওনারা আরেক রকম কথা বলবে। সো এই কথাই কিন্তু অনেক কিছু হচ্ছে, এটাই কিন্তু অনেক কিছু হচ্ছে। এই জন্য এত তোষামোদি ভালো না, যা শেষ ভালো তার সব ভালো। আমরাও চাই বাংলাদেশের, আমি আপনাকে লাস্ট একটা আমাদের কথা বলি, আমি শেষ আছে। করছি। বাংলাদেশের ছোট বড় 23টা স্থলবন্দর আছে এবং নদী এবং মুজিবনগর আরো 2টা হতে যাচ্ছে। এই 25টা স্থলবন্দরে যা ট্রান্সশিপমেন্ট হয় ভারতের নিরাপত্তা প্রশ্নের সব কিছু মিলে এটাই ঠিক মতো ইউজ হয় না, তাহলে বাকিগুলা আপনার তাহলে দরকার কি? আরো দরকার আছে? আমার তো এটাই হচ্ছে না use। নিশ্চয়ই দরকার আছে বলেই সমঝোতা স্মারক হচ্ছে। কাউসার ভাই, আপনি কিভাবে দেখুন, এই নীলফামারীরা তো কথা বলেন, লক্ষ্য তো একটাই, ক্ষমতায় যেতে চান। তো ক্ষমতায় এটা শুধু যেতে গেলে ক্ষমতায় কি হইলো? নির্বাচনটা কিন্তু আর 4.5 বছর বাকি। পজিটিভ তো কোনো কথা বলেন নাই। 91 বলেছিলেন ভারত বিরোধী। বাংলাদেশের একটা বিষয় আছে যে বিরোধিতার স্বার্থে বিরোধিতা, এরকম না, আমার মনে হয় সেটাই প্রসঙ্গগুলো করছেন। এই যে কথাগুলি বললেন, অর্থাৎ ভারতে আমাদের কোনো অর্জন নাই, বিষয়টা তো এই বলতে চাচ্ছেন। ভারতের এই আমদানি আমাদের আমদানি কি এক হবে? হওয়া সম্ভব? এটা তুলনা দিয়ে ফেলেছেন পার্সেন্টেজ, এটা কখনোই হবে না। এই রাষ্ট্র কাঠামোর কিছু ব্যাপার তাই না, রয়েছে। এটা বুঝতে হবে। তবে হ্যাঁ, আমরা সেটা ইনক্রিজ করছি। এছাড়াও লক্ষ্য করেছি, আপনি বারবার যে বলতেছিলেন আরও কয়টা থেকে এমইউ সাইন হয়েছে, আমরা এগুলি বাড়াচ্ছি। দেখুন, ভারতের রেল সেবা বিশ্বে অনন্য সেবা, আমরা অবশ্যই এটা সেবা নিতে পারি। তার মানে এই না গার্মেন্টস সেক্টর, ওনারা বাইং হাউসে কাজ করেন, আমরা কিন্তু বহুদিন ডেভেলপ করি। ওনারা কি বলতে চাচ্ছেন, আমাদের টাকা ওরা নিয়ে যাচ্ছে। টাকা তো আমাদেরও হচ্ছে, কিন্তু এটা আমাদের তো একটা খাত, এটা সবচেয়ে বড় আর্নিং সোর্স হলো এখন আমাদের এটা ফরেন কারেন্সি, তাই না? আমরা এটা করে যাচ্ছি, কিন্তু এটা নেগেটিভলি দেখছেন। আর একটা ইস্যু, আপনার কি মনে হয় না যে এটা হয়ে একটু গেল। মানে যে আমাদের যে রেমিটেন্স আসছে সেটা আবার বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের নিজস্ব দক্ষতা তৈরি করা জরুরি? অবশ্যই হচ্ছে, এই দক্ষতা আমরা নিজের কাজে লাগাচ্ছি। কিন্তু লক্ষ্য করে দেখেছেন, এই যে ভারত বিদ্বেষী একটা ব্যাপার, এটা থেকে বেরিয়ে আসতে হবে। ভারত একটা স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীন রাষ্ট্র, এই জায়গায় আমরা আছি কিনা। ওই কথায় কথায় আমাদের সিকিম বানিয়ে ফেলেন, বানিয়ে ফেলেন, এটা ওনাদের একটা মানুষের মধ্যে একটা ধারণা দিতে চান যে বাংলাদেশ কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। কোনো ওই যে 47-এর টেবিলে বসে ভাগ হয়ে যুদ্ধ, মানে সার্বভৌমত্বের প্রশ্নে তাই না? বাংলাদেশ আমরা কখনো বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ, যে দলের নেতৃত্বে, যে দলের নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, যার কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করেছেন, তার কাছে এটা কোনো আপোষ নাই। কিন্তু আমরা দেখছি বিভিন্ন বইটা বলার চেষ্টা করেন, এটা থেকে বেরিয়ে আসতে হবে। অ্যাডভোকেট কাউসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আসলে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আয়োজনে আসবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।